নমস্কার, আমি শ্রেয়া। মহানগর টপে আপনাদের স্বাগত। এবার প্রথমেই নজর রাখবো কলকাতার দিকে। চিকিৎসার কারণে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার অর্থাৎ ৩রা আগস্ট সেই মামলার শুনানি হবে বলে জানালো শীর্ষ আদালত। বিদেশ যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হয়েছে এবং আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। নির্বাচনের সময় ডিজে বাজানোর মন্তব্যে মামলায় অভিষেকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এই আদালত এবং এই শর্তেই আদালতকে রক্ষা কবচ পেয়েছেন তিনি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতায় এসএসকেএম হাসপাতালে বিশেষ ডাক্তাররা যদি মনে করেন যে অভিষেকের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তবেই অনুমতি পেতে পারেন তিনি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের পরীক্ষার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবার অভিষেক। বেশ কিছুদিন ধরে আমরা শুনে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে নিজের চোখের চিকিৎসা করাতে যাবে বলে সুপ্রিম কোর্টে তার আবেদন জানায়, কিন্তু সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দেয়। তারা জানান যে এসএসকেএম এ চিকিৎসা করানোর জন্য এবং এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসকেরা যদি মনে করেন যে অভিষেকের বিদেশে যাওয়া উচিত বা প্রয়োজন রয়েছে, তাহলেই তাকে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেবে হাইকোর্ট। এবার সেই হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টের কাছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অভিষেক, আর সেই আবেদনেরই কিন্তু শুনানি হবে ৩রা আগস্ট অর্থাৎ আগামী সোমবার। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, যে ৩ থানার মামলায় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে আরো ৮টি এফআইআর দায়ের করা হয়, আর সেই সমস্ত মামলা একত্রে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ দিয়েছেন যে অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তিন থানার মামলায় এবার স্বস্তি অভিষেকের। পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না এবং নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে ৮টি এফআইআর দায়ের করা হয়, আর সেই সমস্ত মামলায় একত্রে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ দিয়েছেন যে অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। অসমের বন্যা দুর্গতদের পাশে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়িতে অর্থ সংগ্রহ অভিযান। অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১-তে। আর এই পরিস্থিতিতে অসম সরকারের পাশে দাঁড়ানো বাংলার মানুষ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির ভেনাস মোড়ের হনুমান মন্দির প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে একটি অর্থ সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে আর্থিক সাহায্য প্রদান করে। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা পথ চলতি মানুষ, ব্যবসায়ীদের কাছে অসমের বন্যা দুর্গতদের দুর্দশার কথা তুলে ধরলে সাহায্যের আবেদন জানায় এবং বহু মানুষ স্বেচ্ছায় আর্থিক অনুদান দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। বিশ্ব শর্মা মহাশয় যেভাবে প্রতিনিয়ত আসামের মানুষের পাশে সদিচ্ছায় কাজ করে চলেছেন, আসামের সহযোগিতা করছেন, লাগাতার আসামের মানুষের পাশে রয়েছেন, তাই ওনার কাছে
বিন্দুমাত্র আমাদের তরফ থেকে সহযোগিতা যাতে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে আজ আমরা শিলিগুড়িতে হিলকা রোডে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করছি। এই যে অর্থ আমাদের সংগ্রহ হবে, এই সংগ্রহ অর্থ আমরা আসাম মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ডে আমরা ডিপোজিট করে দেব। লাগাতার 7 দিন যাবৎ আমাদের এই কর্মসূচি চলবে। শিলিগুড়ির বিভিন্ন মার্কেট থেকে আমাদের অর্থ সংগ্রহ প্রোগ্রাম চলবে এবং এটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আসাম গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে এই টাকাটা আমরা ডিপোজিট করব। আমরা শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের মানুষ আসাম গভর্নমেন্টের পাশে রয়েছি, আসামের সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছি। তারা একা নয়, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আসামের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গেছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যেমনটা আমরা জানতে পারছি যে অসমের বন্যা দুর্গতদের পাশে বঙ্গীয় হিন্দু মঞ্চ শিলিগুড়িতে অর্থ সংগ্রহ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ব্যাপারে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? দেখো, এমনিতেই গত কয়েকদিন ধরে বন্যাতে বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য আসাম এবং সেখানকার সরকার কিন্তু লাগাতার সেখানকার মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তবে এবার বাংলার মানুষও কিন্তু অসম সরকারের পাশে দাঁড়াচ্ছে, কারণ যেভাবে বন্যাতে বিপর্যস্ত বিভিন্ন এলাকা অসমের, সেখানকার মানুষের সাহায্যার্থে এদিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফে একটি অর্থ সংগ্রহ অভিযান করা হয় এবং এই অর্থ সংগ্রহের যেই টাকা সংগ্রহ হবে তা সেখানকার অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আজ দেখো, বঙ্গীয় হিন্দু মহামঞ্চের যারা সদস্যরা রয়েছে তারা পথ চলতি মানুষের কাছ থেকে তারা অসমের যে বন্যার পরিস্থিতি সেই সমস্যার কথা তুলে ধরেন এবং পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানদারেরা যে যেমন পেরেছে তেমন অর্থ সাহায্য করছে এবং এই সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে অসম সরকারের হাতে। যেটা জানা যাচ্ছে, আপাতত এই কর্মসূচি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের 7 দিন ব্যাপী চলবে এবং এই 7 দিনের যেই অর্থ সংগ্রহ হবে সেই সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে অসম সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। দেখো, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলার মানুষও কিন্তু পাশে দাঁড়াচ্ছে এবং শুধু বঙ্গীয় হিন্দু মহামঞ্চ নয়, শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই চরম যে বিপর্যস্ত পরিস্থিতির এই সময় এবং এই বন্যার পরিস্থিতির সময় মানুষ কিন্তু পাশে দাঁড়াতে চাইছে। ফলে বিভিন্ন সংগঠন কিন্তু আজ এই বিভিন্নভাবে সহযোগিতা করছে অসম সরকারকে। ঠিক যেমনটা তুমি জানালে জয়দীপ, 7 দিন ব্যাপী এই কালেকশন চলবে এবং বঙ্গীয় হিন্দু মঞ্চ শুধু নয়, আরো চারিদিক থেকে মানুষের হেল্প করছে। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে সেখান থেকে কি কিছু সাহায্যের কথা বলা হয়েছে? ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকারের তরফেও কিন্তু অসম সরকারকে সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস যেটা করা হবে বলে মিলেছে জানতে পেরেছি। তবে সমস্তটাই রাজ্য সরকার কিন্তু সব্রতভাবে অসম সরকারের পাশে রয়েছে। ঠিক যেমনটা জানালে জয়দীপ, যে সবাই কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে অসমের পাশে দাঁড়ানোর জন্য এবং 7 দিন ব্যাপী ধরে চলবে এই কালেকশন এবং তারপরে অসমের প্রশাসনের হাতে বা অসম সরকারের হাতে তুলে দেওয়া হবে এই অনুদান। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জয়দীপ। গুয়াহাটিতে কৃত্রিম বন্যার প্রভাব শুধু জলাবদ্ধতার সীমাবদ্ধতা নেই এবং এইভাবে তার সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকার কারণে দ্রুত ছড়াচ্ছে সর্দি, কাশি, জ্বর, ভাইরাল সংক্রমণ এবং ত্বকের নানা রোগ। আর এর জেরে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের মতে দূষিত জল ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই ধরনের রোগের প্রকোপ বাড়ছে। তাই জল এগোতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা, পরিষ্কার পানীয় জল ব্যবহার করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, অসুস্থ বোধ করলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জিএমসিএইচ এর চিকিৎসকরা। পেচেণ্টৰ সংখ্যা বাঢ়িছে ইয়াতে, মানে ট্ৰপিকেল ডিজিজ যিবিলাক আছে, জ্বৰ, কাহ, চৰ্দি, ছালৰ বেমাৰ, এইবিলাক সংখ্যা বাঢ়িছে ইয়াতে। গতিকে এইটো ভাবি লৈছোঁ যে কি এইটো ফ্লাড ৰিলেটেড ডিজিজ হোৱাৰ কাৰণে পেচেণ্টৰ সংখ্যা বাঢ়িছে আৰু আমি যিমানখিনি পাৰোঁ কৰি আছোঁ। কি ল'ব লাগিব ফ্লাড এফেক্টেড? মেইনলি প্ৰিকশ্যন এইটো মানে কি
একদম গেলা পানীৰ যেতিয়া খোজকাঢ়ি আহিব বা হেৰি কৰি আহিব তেতিয়া স্কিন ডিজিজ হ'ব পাৰে। খোৱা পানীটো বিশুদ্ধ খোৱা পানী খাব লাগিব, নহ'লে জণ্ডিছ হ'ব পাৰে, ডায়েৰিয়া হ'ব পাৰে, এনেকুৱা ধৰণৰ বেমাৰ হ'ব পাৰে। গতিকে আমি নিজেই সাৱধান হ'ব লাগিব এইবিলাক ক্ষেত্ৰত। আফটার ফ্লাড, আরবান ফ্লাড মানে আপনার পেশেন্ট অকণমান বাঢ়িছে ইয়াত। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গুয়াহাটিতে কিন্তু কৃত্রিম বন্যার প্রভাবে জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতার প্রভাব ফেলছে কিন্তু জনস্বাস্থ্যের ওপর। চারিদিকে সর্দি, কাশি, জ্বর, ভাইরাল সংক্রমণ এবং ত্বকের নানা রোগ দেখা যাচ্ছে। তুমি আজকেই জিএমসিএইচ এর বিভিন্ন অধ্যক্ষদের সাথে কথা বলেছো, তারা কি বললো, কি জানালো, একটু যদি তুমি জানাও। দেখো শ্রেয়া, যে গুয়াহাটিতে যে দেখা যাচ্ছে যে কন্টিনিউ যে বৃষ্টি, এখনো দেখো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ফলে গুয়াহাটির বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে তোমার কৃত্রিম বন্যা। আর এই কৃত্রিম বন্যার জল কিন্তু এখনো বিভিন্ন এলাকায় কিন্তু এখনো জমে আছে, সেই জল যেতে পারছে না। দেখো এই সময়টাতেই কিন্তু বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। দেখো আমি যখন কথা বলেছিলাম জিএমসির যিনি চিকিৎসক ছিল, আমি কথা বলেছিলাম, একটাই কথা স্পষ্ট করে তিনি বলেছেন যে এই কয়দিন কিন্তু জিএমসিতে যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়ে আসছে। অর্থাৎ যে এই যে তোমার যেটা পোস্ট ফ্লাড আরবান গুয়াহাটিতে যে ফ্লাড হয়েছে, আর্টিফিশিয়াল ফ্লাড হয়েছে, সেই বন্যার পরে কিন্তু বন্যার পরের যেই ছবিটা, সেই ছবিটা কিন্তু অতি ভয়াবহ। কারণ দেখো বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, রোগীর সংখ্যা বাড়ছে, আর সবচেয়ে বড় কথা দেখো এই যে জল, এই যে কৃত্রিম বন্যার জল জমে আছে, সেই জলে কিন্তু হাঁটাচলা করলে তোমার স্কিনের অনেক রোগ দেখা যাচ্ছে, স্কিন ডিজিজ দেখা যাচ্ছে, ত্বকের অনেক রোগ দেখা যাচ্ছে। তার সমান্তরালভাবে দেখো জিএমসিএইচ এখন তোমার জ্বর, সর্দি, কাশি তেমন কিন্তু অনেক রোগী ইতিমধ্যে ভর্তি হয়ে আছে, আরো আজকেও কিন্তু অনেক রোগী আসছে। আর সবচেয়ে বড় কথা দেখো এই যে আফটার ফ্লাড, পোস্ট ফ্লাড দেখা যায় যে পানীয় জল, যে জল, শুদ্ধ জল পাওয়া যায় না, যার ফলে কিন্তু তোমার জন্ডিসের মতন, ডায়রিয়ার মতন কিন্তু রোগ হচ্ছে। আর এই কথা কিন্তু জিএমসি থেকে স্পষ্ট করে জানিয়েছে যে এই সময়টাতে ডায়রিয়া, জন্ডিস, বিভিন্ন ধরনের তেমন রোগ হচ্ছে। আর বিশেষ করে শিশুদের প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ তেমন দেখা গেছিল, আমরাও অনেক ছবি দেখিয়েছি যে জায়গায় তোমার কৃত্রিম বন্যা হয়েছে, মালিগাঁও বলো তুমি, রুক্মিণীগাঁও বলো, তোমার তরুণনগর, অনিলনগর, এই সব জায়গাতে দেখা যাচ্ছে যখন এসডিআরএফ এর যারা জওয়ানরা গেছিলেন, উদ্ধার অভিযান করেছিলেন, বা যারা ঘরে আটকে আছে, সেখানে ছোট ছোট শিশুদেরকেও দেখা গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা, যেহেতু তোমার শিশুদের ইনফেকশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে চিকিৎসকরা বলছে যে এই ক্ষেত্রে শিশুদের প্রতিও কিন্তু গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ঘরের বাইরে যদি আসে তাহলে কিন্তু সেই যে কৃত্রিম বন্যার জল, সেই বন্যার জল দিকে কিন্তু বাঁচার জন্য, বা সেই কৃত্রিম বন্যার জল দিয়ে আসার পরও গরম জল দিয়ে হাত পা ভালো মতন ধুতে হবে, কারণ দেখো সেখানে জার্মস অনেক থাকে। এই যে রোগগুলো এখন দেখা যাচ্ছে, এই রোগগুলো কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে পড়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালেও যেহেতু দিনে দিন এই রোগীর সংখ্যা বাড়ছে, সেটা নিয়েও কিন্তু এখন গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালের যারা চিকিৎসক, তারাও চিন্তায় পড়েছে। তার সমান্তরালভাবে সবাইকে সতর্ক থাকতে বলছে, বিশেষ করে তোমার শিশুদের প্রতি লক্ষ্য রাখতে বলছে, বা যারা বয়স্ক তাদের প্রতিও কিন্তু নজর দিতে বলেছে, কারণ তাদেরই কিন্তু বেশি রোগ দেখা যাচ্ছে, কারণ তাদের ইমিউনিটি সিস্টেম খুব কমজোর থাকে। শিশু আর যারা বয়স্ক, তাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটা কম থাকে। সুতরাং সেই ফলে দেখা যাচ্ছে যে ডায়রিয়া, জন্ডিস, জ্বর, সর্দি, কাশি, ত্বকের রোগ কিন্তু এখন অনেক বেড়েছে এই যে কৃত্রিম বন্যার পরে। আর এই কৃত্রিম বন্যা কিন্তু দেখো শ্রেয়া, এখনো বৃষ্টি পড়ছে, আর আইএমডি কিন্তু তোমার আজ কিছুক্ষণ আগে আইএমডি আরো তোমার সতর্ক থাকার জন্য তোমার গুয়াহাটিবাসীকে জানিয়েছে, কারণ আরো 1-2 ঘন্টার মধ্যে গুয়াহাটিতে কিন্তু আরো বৃষ্টি হবে। আর সেই বৃষ্টির ফলে কিন্তু দেখা যাবে যে অনেক যে এলাকাগুলোতে জল জমে যায়, কৃত্রিম বন্যা হয়, সেই জায়গাগুলোর যারা বাসিন্দারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছেন যে যদি তেমন কোনো রোগের লক্ষণ দেখা যায়, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ নিতে, বা খুব শীঘ্রই হসপিটালে গিয়ে যা দরকার, যা ওষুধপত্র দরকার বা চিকিৎসা যা দরকার সেটা করাতে। আর এই যে তোমার স্কিন ডিজিজ, বিশেষ করে দেখা যাচ্ছে স্কিনের, ত্বকের যে রোগ দেখা যাচ্ছে,
সেই ত্বকের রোগটা দেখা যাচ্ছে। কারণ দেখো যেই পাহাড়ের জল বা যেই নালা নর্দমার জল উঠে আসছে রাস্তার মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু অনেক জার্মস ব্যাকটেরিয়া থাকে, আর সেই ব্যাকটেরিয়ার ফলে কিন্তু এই রোগগুলো দেখা যাচ্ছে। বিশেষ করে দেখো এখন গরমের দিন, তার মধ্যে মনসুন সিজন, এই সময় বৃষ্টি হবেই, কৃত্রিম বন্যাও হচ্ছে, তার ফলে কিন্তু জন্ডিস আর ডায়রিয়াটাও কিন্তু সমান্তরালভাবে কিন্তু এক ভয়াবহ রূপে দেখা যাচ্ছে। জিএমসিএইচে কিন্তু ডায়রিয়া, জন্ডিস দিকে শুরু করে জ্বর, সর্দি, কাশি, তেমন বিভিন্ন রোগীরা কিন্তু এখন ভর্তি হয়েছে, আরো রোগী আসছে। অর্থাৎ এক খুব চিন্তার বিষয়। আর এই ক্ষেত্রে কিন্তু এখন দিকে যদি সতর্ক না হয় বা প্রিকশন আগের দিকে যদি না নেই, তাহলে কিন্তু দেখো এই রোগ সংখ্যা আরো বাড়তে থাকবে। অর্থাৎ একটা কথা আছে, প্রিকশন ইজ বেটার দেন কিউর। সেই কথাটা কিন্তু মাথায় রেখে এখন ঘরে শিশু বা বয়স্ক লোক থাকলে তাদের প্রতি কিন্তু যত্নটা আরো বেশি করে নিতে হবে। শ্রেয়া। ঠিক। আচ্ছা তন্ময়, তুমি যেহেতু জিএমসিএইচ এ গিয়েছিলে, সেখানকার পরিবেশ তুমি কেমন দেখলে এবং এর জন্য কি জিএমসিএইচ থেকে কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে বা বিশেষভাবে কোনো তাড়াতাড়ি রোগী আসলে তাদেরকে দেখা হবে এবং তৎপরভাবে কাজ করা হবে, তাদেরকে দেখা হবে, এই নিয়ে কি তুমি কিছু জানো? দেখো, তেমন কোনো ব্যবস্থা জিএমসিএইচ এ করা হয়নি। শুধু একটাই কথা, যারা চিকিৎসকরা আছেন ওনারা এই যে কৃত্রিম বন্যার পর যেই রোগী এখন আসছে জিএমসিএইচ এ, তাদের সংখ্যাটা দেখে জিএমসি চিকিৎসকরা একটা ধারণা করেছে যে এই যে রোগগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু পোস্ট ফ্লাড, অর্থাৎ গুয়াহাটিতে কৃত্রিম বন্যার পরেই কিন্তু এগুলো দেখা যাচ্ছে। আর সমান্তরালভাবে দেখো, শুধু গুয়াহাটি না, উজান আসামে যে ভয়াবহ একটা পরিস্থিতি, সেখানেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা কিন্তু একটাই পরামর্শ দিচ্ছে, বা যারা আছেন চিকিৎসকের দল ওখানেও আছে, উজান আসামেও আছে, বা গুয়াহাটিতে দেখা যাচ্ছে আরবান ফ্লাডের ক্ষেত্রে কিন্তু তোমার তেমন কোনো ব্যবস্থা কিছু গ্রহণ করা হয়নি। কারণ সাধারণত জিএমসিতে কিন্তু কিছু হলেই সবাই দেখাতে যায়। তাই একটা ধারণা করা হচ্ছে যে গুয়াহাটির এই কৃত্রিম বন্যার পর যে রোগীর সংখ্যাটা বেড়েছে, সেই রোগীর সংখ্যা দেখে চিকিৎসকরা বলছে যে এটা কৃত্রিম বন্যার পর, মানে পোস্ট ফ্লাডের পর এই রোগগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ সাবধান হতে হবে, নিজেকে এই ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। বিশেষ করে শিশু আর বয়স্ক লোকদের প্রতি গুরুত্বটা আরো বেশি বাড়াতে হবে। শ্রেয়া। ঠিক, যেমনটা তুমি জানালে যে এই কৃত্রিম বন্যার ফলে কিন্তু বিভিন্নভাবে এই অসুখ বিসুখ ছড়াচ্ছে এবং সর্দি, কাশি, জ্বর এবং স্কিন ডিজিজও দেখা যাচ্ছে। আমরা যেমনটা শুনলাম যে জিএমসিএইচ এ ইতিমধ্যে রোগীর সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং কি কি যত্ন নিতে হবে, কিভাবে এগুলো থেকে বেঁচে চলা যাবে সেই কথা কিন্তু আমরা শুনেছি, যেটা আমাদের জানিয়েছে জিএমসিএইচ এর চিকিৎসকরা। অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ তন্ময়। নারী সংরক্ষণ আর বেশি দিন অপেক্ষায় থাকবে না। 2030 সালের মধ্যে বাল্য বিবাহ নির্মূলের লক্ষ্য। ত্রিপুরায় জাতীয় মহিলা কমিশনের অধ্যক্ষা এবং নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর হওয়ায় বিষয়ে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি 2030 সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ একেবারে নির্মূল করার লক্ষ্যমাত্রার কথা জানালেন জাতীয় মহিলা কমিশনের অধ্যক্ষা বিজয়া কিশোর রাহতকর। এবং একই সঙ্গে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় নারী ও শিশু পাচার রোধে বিএসএফ, প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি। 3 দিনের ত্রিপুরা সফর শেষে আগরতলায় সাংবাদিক সম্মেলনে নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরেন। নারী সংরক্ষণ প্রসঙ্গে বিজয়া বলেন যে মহিলাদের জন্য সংরক্ষণের প্রয়োজন এখনই। দুর্ভাগ্যবশত এটা না হলেও তার বিশ্বাস খুব শীঘ্রই দেশের নারীরা সংরক্ষণের সুবিধা পাবেন এবং এই প্রক্রিয়া আরো দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না বলে জানালেন তিনি। বাল্যবিবাহ রোধের প্রসঙ্গ তুলে তিনি জানান যে 2030 সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পাশাপাশি 2026 সালের মধ্যে বাল্যবিবাহের হার 10% কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আর সেই কারণে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়াই হচ্ছে বলে জানান তিনি। महिलाओं को तो आरक्षण तुरंत मिलने की जरूरत है और उस दिशा में सरकार ने बहुत प्रयास भी किए हैं। बिल तो मंजूर हो चुका है, प्रत्यक्ष इम्प्लीमेंटेशन करने का समय आया था
अनफॉर्चुनेटली वो नहीं हो पाया, पर मुझे ये विश्वास है कि आने वाले दिनों में अब महिलाओं को आप आरक्षण से बहुत दूर नहीं रख सकते हैं। मुझे ये भी लग रहा है, मुझे आशा है कि सभी लोग जल्दी एकत्रित आएंगे और महिलाओं का जो रास्ता है आरक्षण का और प्रत्यक्ष उसका इम्प्लीमेंटेशन करने का, वो जल्दी खुला हो जाएगा। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি ভূপাল। ভূপাল, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ত্রিপুরায় জাতীয় মহিলা কমিশনের অধ্যক্ষা যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর হবে এবং 2030-এর মধ্যে কিন্তু বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করে দেওয়া হবে। এই নিয়ে যদি তুমি বিস্তারিত আমাদেরকে একটু জানাও। দেখো, যেমনটা তুমি বলছিলে, বিজয় রাহতকর তিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার পর প্রথম সফরে আসেন ত্রিপুরা এবং 3 দিনের তার এই সফরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তার আগে সাংবাদিক সম্মেলনে তিনি যে প্রশ্নটার উত্তর দিলেন, এটা নিঃসন্দেহে জাতীয় ক্ষেত্রে একটা বড় প্রশ্ন, কারণ মহিলা সংরক্ষণ বিল, যেমনটা তুমি জানো যে কেন্দ্রীয় সরকার যে এই বিলটা এনেছিল গত অধিবেশনে লোকসভার, সেই অধিবেশনে কিন্তু সেটা পাশ হতে পারেনি। এই অবস্থায় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই এটা আইনে পরিণত হবে, এই বিল পাশও হবে এবং তিনি আশাবাদী যে মহিলাদের জন্য যে সংরক্ষণের বিষয়টা রয়েছে সেটা খুব শীঘ্রই ভারতবর্ষে আইনে পরিণত হবে। এবার ত্রিপুরার প্রসঙ্গে যদি আসি, ত্রিপুরাতে দুটো ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি, যেটা হচ্ছে ত্রিপুরাতে ধলাই এবং সিপাহীজলা জেলাতে প্রত্যেকটা বিয়েতে, আমরা কিছুদিন আগেও যে ডাটা আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে সিপাহীজলা জেলায় 100টা বিয়ের মধ্যে 51টা বিয়েই হচ্ছে চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহ। সেটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে ত্রিপুরার রাজ্য সরকারের জন্য, ত্রিপুরার সোসাইটির জন্য, এবং ধলাইতে অনেকটা একই রকম দৃশ্য। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে টিনেজ প্রেগনেন্সি, সেটাও কিন্তু সিপাহীজলাতে প্রায় 23% বিষয় উঠে এসেছে। এই অবস্থায় বিজয় রাহতকর তিনি বলেছেন যে ভারত সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে যে 2030 সালের মধ্যে গোটা দেশেই বাল্যবিবাহ প্রথাটা বা বাল্যবিবাহের যে ব্যাপারটা সেটা একেবারেই ওমিট করে দেওয়া হবে, বা সেটা যাতে না হয় সে লক্ষ্যে কাজ চলছে ইতিমধ্যেই। এর প্রভাব ত্রিপুরাতেও পড়বে বলে তিনি আশাবাদী এবং ত্রিপুরাতেও সংশ্লিষ্ট জেলাগুলিতে বাল্যবিবাহ রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি দাবি করেন। আরেকটা বিষয় হচ্ছে এই সীমান্ত রাজ্য হওয়ার কারণে মানব পাচার, পাশাপাশি বিশেষ করে সেখানে নারী সংক্রান্ত অপরাধ বা মহিলা পাচারের যে বিষয় সেটাও যে এক প্রকার উদ্বেগজনক, তা কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেছেন যে বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন এবং বিএসএফ এর অর্থাৎ বর্ডারের প্রথম যে ব্যক্তিটি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থাকেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা কমিশন বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। সেখানে শালবাগানে কর্মশালারও আয়োজন করা হয়েছে এবং সেখানে তিনি উপস্থিত হয়ে বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন বলে জানান, যাতে করে নারী পাচারের বিষয়টাকে রোখা যায়। পাশাপাশি তিনি কথা বলেছেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে তিনি বৈঠক করেছেন, তিনি দেখা করেছেন মুখ্য সচিবের সঙ্গে ত্রিপুরার, এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলেছেন। নারী সংক্রান্ত বা মহিলা সংক্রান্ত যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পগুলি সাধারণ মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের যা উদ্যোগ রয়েছে সেই উদ্যোগগুলি তিনি খতিয়ে দেখেন এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি কথা বলেছেন। পাশাপাশি আরও একটা বিষয়, সেটা হচ্ছে স্টকিং, মেয়েদেরকে লক্ষ্য করা, অপরাধিক দৃষ্টিভঙ্গিতে মহিলাদের দিকে, মহিলাদের পেছনে অফলাইন বা অনলাইনে খোঁজ খবর নেওয়া, যে বিষয়টা কিন্তু অপরাধের দৃষ্টিভঙ্গি, অপরাধের বিচার্য বিষয়ে চলে আসে, সেই দিকটাও নজরে রাখার জন্য আজকে ওয়ার্কশপ করা হয়েছে। পাশাপাশি ক্রাইম এগেনস্ট উইমেন বিভিন্ন সেক্টরেই সেটা বন্ধ করার জন্য, কারণ ত্রিপুরাতে গত বছরও 2025 সালেও কিন্তু ত্রিপুরাতে রেকর্ড হয়েছে প্রায় 600-র অধিক ক্রাইম এগেনস্ট উইমেন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গায় এই ক্রাইম এগেনস্ট উইমেনটাকে কমানোর জন্য
কি কি প্রয়োজনীয় ঠিক, পদক্ষেপ নেওয়া যেমনটা উচিত জানালেন পুলিশের ভোপাল সংশ্লিষ্ট যে আধিকারিক জাতীয় বা মহিলা কর্মকর্তাদের কমিশনের সঙ্গে অধ্যক্ষা যিনি আছেন তিনি কিন্তু মহিলাদের পক্ষে বেশ কিছু আইন আনার কথা বলেছেন, যেমন কিনা টিনেজ প্রেগন্যান্সি এবং বাল্যবিবাহ, সাথে মেয়েদের স্টকিং, এই সমস্ত ব্যাপারে তিনি ভীষণ কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে এবং 2030-এর মধ্যে কিন্তু বাল্যবিবাহ একবার নির্মূল করে দেওয়ার কথাও জানিয়েছে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভোপাল, তবে আপাতত তোমায় ধন্যবাদ। মহানগর টপ আজকে এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।